হত্যা করেছিল, যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ সিকদার উচ্চারণ করেছিল, যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি, আমি থাকবো, আমার পরিবার থাকবে, এমন বাক্য উচ্চারণ করছিলেন, তখন এই মানুষের মনের কোঠা থেকে এই পরিবারের নামটা মুছে গিয়েছে। 16 বছর জোর করে অত্যাচার করে, পুলিশ দিয়ে, কিছু মাস্তান দিয়ে, অবৈধ লোক দিয়ে, অপসংস্কৃতির লোক দিয়ে, পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না, যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই, তাদের সহযোগিতায় বাংলাদেশে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু শেষ তক থাকতে পারে, চলে যেতে বাধ্য হয়েছে। সবাই মিলিত আন্দোলন, আমি একা করব, কিন্তু আমি দাবি রাখতে পারি, আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যারা 16টি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন, আমার কান চোখ সব জ্বালা করা। আমি তখন ওই পার্লামেন্টের 5 মাস সংসদ সদস্য ছিলাম, তাদের কথাগুলোর উত্তর দেওয়ার সে সুযোগ ছিল না। হাত উঠিয়ে মিনিটের পর মিনিট হাত তুলে রাখতাম, স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম। এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোনো কথা বলার শক্তি সাহস ছিল। আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে, স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন। এই প্রসঙ্গটা এই জন্য বললাম, তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন যদি আওয়ামী লীগ তখনকার সময়ে হাবিবের কথা শুনতেন, তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন, আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল, তাদের কথা যদি শুনতেন, তাহলে বাংলাদেশে স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে। তাহলে আজকে শেখ হাসিনা নেই, ভয়াবহ অবস্থা হতো না। তার বাবার নামে যে 1000 কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল, সেগুলো ভাঙচুর হতো। শেখ মুজিবকে গালি দিত না, হাসিনাকে তার পরিবারকে গালি দিত। যদি এমন একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতে পারত, তাই মাওলানা ভাসানী বলেছিল, আমার মনে পড়ে, মতিঝিলে একটা হোটেলে মাওলানা ভাসানী উঠতেন, মোস্তফা জামান হায়দার এখনো বেঁচে আছে, উনি ছাত্রদের। আমি একদিন, তখন আমি হাবিবের সাথে একই সময় দল করতাম, তখন তো অন্য কোনো দল ছিল। স্বাধীনতার পর মাওলানা ভাসানী বলেছিল, শেখ মুজিব তুই যা, ডান্ডা একটা হাতে লইয়া 32 নম্বর রোডে বসে থাক, আর আতাউর রহমান খান শিক্ষিত মানুষ, তারে প্রধানমন্ত্রী বানায়, তুই খালি চোর পাহারা দিবি। শেখ মুজিব সেই সময় কথা বলে শুনে বরঞ্চ করেছেন, তার ছেলেকে ট্রেনিং দিয়ে আর্মির প্রধান বানাতে চেয়েছেন, তার ছেলেকে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছেন, তার পরিবারকে দিয়ে অর্থ লুট করেছেন, তার সহযোগীকে দিয়ে অর্থ লুট করেছেন, বিদেশের মাটিতে 1000 কোটি টাকার সম্পদ করেছেন। ভালো আওয়ামী লীগের কথা তখন শেখ হাসিনা শুনেন না, উল্টো শুনেছেন খালেদা জিয়াকে কেমনে নিঃশেষ করা যায়, বিএনপিকে কেমনি ভাবে দেশের রাজনীতিকে নিঃশেষ করা যায়, ভবিষ্যতের প্রজন্ম তারেক রহমানের মেরুদণ্ড কিভাবে ভেঙ্গে তছনছ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, আরাফাত রহমান কোকেকে বিদেশে পাঠিয়ে কিভাবে মৃত্যুবরণ করতে হয়। এইসব কারণেই তো আজকে শেখ হাসিনা দেশের বাইরে। তাই বলে, এক কান কাটা লোক ঢাকা চলে, 2 কান কাটা লোকের লজ্জার কিসে? হাসিনার লজ্জা তো আর নেই। হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী,
হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে, প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেত্রী। তাই শেখ হাসিনার জন্য খারাপ মায়া হয়। কারো কারো এখন নাকি মায়া হচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করে দিব, নানা রকম কথা বলছেন। আরে আপনারাই তো একবার বন্ধুত্ব করে কশিদ পাইছেন, বিনিময়ে পাইছেন ফাঁসি। আর এরশাদ কাগু এত চেষ্টা করেও তাকে সহযোগিতা করে পেল ভ্যানিশ, কি এটা জাতীয় পার্টি শেষ নিশ্চিত। আর আমাদের জিয়াউর রহমান এত বড় কলজা, এত বড় মন, হাসিনাকে দেশে আনি 7 দিন না 15 দিন পরে আওয়ামী লীগকে যারা পুনর্বহাল করার চেষ্টা করেছে অতীতে, তাদের ভাগ্য এভাবেই বরণ করতে হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে নতুন করে কি ভাবনা আমি বুঝতে পারি না। এত ভাবনা কিসের আপনার? যারা পঙ্গু, যারা আহত, যাদের চোখ নাই, যাদের কান নাই, নাক নাই, মাথার ঠুলি নাই, মৃত্যুবরণ করেছে হাজার হাজার, তাদের দিকে নজর না দিয়ে আওয়ামী লীগ এত চিন্তা ভাবনা কেন এইসব? আমি জানি 460 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সব তাদের আমলে কি অ্যাপয়েন্টেড হতে পারে, সব তো পারে না। আমরা সেটা বলি না, আমরা বলি একটা যে আন্দোলন, ছাত্র বৈষম্যর আন্দোলনের প্রতি 16 বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তারেক রহমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছিয়ে দিয়েছি, সমর্থন দিয়েছি, তার কারণেই তো হাসিনার পতন। এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডিএ বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111 এর মতো বদনামটা আপনাদের ঘাড়ে চাপবে। নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন। দল হোক, স্বাগত জানাই, কিন্তু এমন দল হোক যেটা মঈন ফখরুদ্দিন আলু মার্কা দল করার চেষ্টা করছে, ক্ষমতায় থাকতে পারে। তাই সেদিন দেশনেত্রী বেগম খালেদা দেখেন এক সৎ নেত্রী, দেশ প্রেমিক নেত্রী, সামিল। আমি একদিন বললাম যে 2008 সালের নির্বাচনে কি হবে, ফখরুল তো সবই, মঈন তো সবই হাসিনার লোক, বুঝবা না। এই দেশের চিরতরে আর্মির শাসন চলে আসে, এই আর্মির শাসন থেকে দেশকে গণতন্ত্রের পথে আনতে হলে 2008 নির্বাচনে যেতে হবে। আমি যে সিট তো পাবেন না, 10টা পাবেন, 12টা পাবেন, খুব বেশি বুঝো না, আসো নির্বাচন। নির্বাচনের পর যখন দেখা করে বললাম কি হলো, কি ঘটলো, কিচ্ছু না, ডোন্ট ওয়ারি। এই কজন নিয়ে পার্লামেন্টে যাব, এই কজন নিয়ে কথা বলবো, বাংলাদেশে যেন জরুরি আইনটা প্রত্যাহার করে উঠে যায়, তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই। এত সৎ, এত সততা। আমাদের রাজনীতি তো দেশ সেবার জন্য, তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি, আমার সহযোগীরা বলে। আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি, জিয়াকে সেদিন আমি চিনেছি যেদিন তার কণ্ঠে আমি ইকবালের ছাত্র ছিলাম। আমি নিজ কানে শুনি। আমার বন্ধু এসে বললো যে এক মেজর জিয়ার স্বাধীনতা বিষয়, সেই সদরঘাটে নৌকা দিয়ে পার হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ মানুষটি এসছে। আমার কথা এই জন্য বলি, সততা ছিল। বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে, একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে, তাকে অর্থনীতি দিতে হয়েছে। এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই দেশে কোনোদিনও প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী টিকে থাকে। বিএনপির তারেক রহমান দেখেন, তার সাথে আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সভায় কাজ করার সৌভাগ্য হয়েছে। তখন তার কথাগুলো এত ভালো লাগতো, এখন তত ম্যাচিউর। আমি তো ভয় পেয়েছি যে আল্লাহ কি জানে 6 তারিখে কি হয়। আমি আমার দৌড়ায় নির্বাচনী এলাকায় চলে গেলাম, আমি 5 বার এমপি হয়েছি, পরবার একবারও হারিনি। আমার কোনো গুণ নাই, গুণ সব ধানের শেষ খালেদা জিয়া, তারিখ জিয়া শহীদ। একটা আওয়ামী লীগের গায়ের উপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান।
এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম কি রে, নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতা আনা হবে, বিচার হবে, কেন গলায় চুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখো সারা বাংলাদেশে বিএনপির হাতে কোন আওয়ামী লীগের কর্মী মারা গেছে এখন? তাই তারেক রহমানের যে এখন নেতৃত্ব, এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে, যেটা হাবিব বলেছে, এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধি সরকার দরকার। আপনি তো এলন ডক্টর ইউনূস সাহেব, আপনি গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার সম্মান, আপনার মানে অভিজ্ঞতা, বাংলাদেশে প্রচার করে, বিশ্বে প্রচার করে, সাহস নিয়ে এগিয়ে যান, কারো কথা কান দিবেন না, শোনার দরকার নাই। আপনি নির্বাচন দেন। অনেকে বলে নির্বাচন গিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা পাগল হয়ে না, আপনারা বলেছেন, এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে যাবে। আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে 91 সালের শাহাবুদ্দিনের নির্বাচনের মতো। সেই নির্বাচনে যদি জনগণ বিএনপি কে সমর্থন দেয়, বিএনপি ক্ষমতায় সরকার গঠন করবে। আমরা তো ক্ষমতায় যেতে চাই না, আমরা চাই আওয়ামী লীগের 16 বছরে যে কষ্ট, যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, সেগুলোকে 31 দফার মধ্যে পুনর্বহাল করে। আমরা তো সরকার আসতে তাই করব। তাই নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর দয়া করে বিরোধিতা করেন না। আসুন সবাই মিলেমিশে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। সবাই যখন ইউনূসের কাছে যান, ইউনূস সাহেব বলে আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে পেলে। সে সম্মান আপনাকে আমরা দিচ্ছি, সে সাহস দিচ্ছি। সে সাহসকে যদি আপনি সাহসের সহিত মোকাবিলা না করেন, নির্বাচন বিলম্বিত করেন, দায়িত্ব আপনার উপরে যাবে, আপনার উপরে যাবে। তাই আমরা নির্বাচন এই জন্য বলি, আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন, তারাই মূল দায়িত্ব পালন করবে, কোনটা সংস্কার হবে কোনটা হবে না। এখন এমন সংস্কার করেন যেন আমার ভোট আমি প্রাইমারি স্কুলে যায় আমার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারি। এটাই তো আমরা চাই, এটাই তো তারেক রহমান চায়। তাই আজকে আপনাদের এই আলোচনায় আমাদের সবাই আলোচক বৃন্দের দাবি, জনগণের দাবি, জনগণের প্রত্যাশা, আসুন ডিসেম্বর আগে একটা নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন, তাহলে আমরা বুঝবো আপনার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। আমরা আশাবাদী। সবাইকে ধন্যবাদ।